আজ মানুষের জীবন ধারণের অতি প্রয়োজনীয় পণ্যগুলোর দাম বাড়ছে রকেট গতিতে। সত্যি কথা বলতে কি, এইসব পণ্য আজ সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। রান্নার গ্যাস সহ অন্যান্য পেট্রোপণ্যের একটানা মূল্যবৃদ্ধি অনেক নিত্যপ্রিয় জিনিসের দামকে আরও বাড়িয়ে দিচ্ছে। পেট্রোপণ্যের দাম বাড়লে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার নয়, তেল কোম্পানিগুলো দাম বাড়াচ্ছে। এই দাম সরকার নিয়ন্ত্রণ করে না। সত্যি কি তাই? সরকার কি এক্ষেত্রে বরাবরই দর্শকের ভূমিকাতেই আছে? 2014 সালে যখন মোদী সরকার ক্ষমতায় আসে, তখন ডোমেস্টিক রান্নার গ্যাসের 1 সিলিন্ডারের দাম ছিল 410 টাকা 50 পয়সা। এই সরকারের 9 বছরের শাসনে তা বেড়ে দাঁড়ায় 1129 টাকায়। অতিমারির সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তলানিতে নামলেও দেশের বাজারে পেট্রোপণ্যের দাম কমেনি, বরং বেড়েছে। এই সরকারের শাসনেই রান্নার গ্যাসের উপর ভর্তুকির পরিমাণ প্রায় শূন্যতে নেমে এসেছে। হঠাৎ দেখা গেল দিওয়ালির পর থেকে গ্যাসের দাম কমতে শুরু করে। শুধু তাই নয়, ধাপে ধাপে ভর্তুকির পরিমাণও বাড়তে শুরু করছে। কারো কারো প্রশ্ন, সরকার কি হঠাৎ জনদরদি হয়ে উঠল? না এর পিছনে কাজ করছে কোনো রাজনৈতিক অঙ্ক? রান্নার গ্যাস সহ অন্যান্য পেট্রোপণ্যগুলোর প্রকৃত উৎপাদন ব্যয়ই বা কত? সরকারের দাবি মতো ওইসব পেট্রোপণ্য উৎপাদনকারী তেল কোম্পানিগুলো সত্যি কি লোকসানে চলছে? আর এই সব বিতর্কিত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা মুখোমুখি হয়েছিলাম একজন বিশেষজ্ঞ সহ বিজিবি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ মহাশয়ের। আসুন শোনা যাক কি বলছেন তারা। দু 2014 সালের 1 মার্চ গ্যাসের দাম ছিল 410 টাকা 50 পয়সা। এই বছর মার্চ মাসেই গ্যাসের দাম হয়েছিল 1129 টাকা। কিন্তু আমরা দেখেছি এই কিছুদিন আগে, মানে দিওয়ালির আগে, গ্যাসের দাম হঠাৎ করে কমিয়ে দেয় কেন্দ্র সরকার এবং ভর্তুকি দেওয়ারও কথা বলেন। হঠাৎ করে এইভাবে মানে গ্যাসের দামটা কমিয়ে দেওয়াটাকে বিরোধীরা বা অনেক মহল যেটাকে বলছে যে এই যে আসন্ন যে 5 বিধানসভা ভোটের জন্য এবং আসন্ন লোকসভা 2024 লোকসভা ভোটের জন্য, মানে ভোট পেতেই মোদী সরকার এরকম করেছেন। তো এই অভিযোগকে আপনি কী চোখে দেখছেন? গ্যাসের দাম কেন্দ্রীয় সরকার বাড়ায় না, গ্যাসের দাম বাড়ায় বিভিন্ন তার যে তেল কোম্পানিগুলো তাদের। কারণ গ্যাসের এই নিয়ন্ত্রণ সেটা কেন্দ্রীয় সরকার নিজের হাতে আর রাখেনি। কেন্দ্রীয় সরকার কি করতে পারে সেটা হচ্ছে গ্যাসে ভর্তুকির পরিমাণ বাড়াতে পারে বা কমাতে পারে। ফলে যদি দেখে যে জিনিসপত্রের দাম প্রচণ্ড বেড়েছে, মানুষকে একটু রিলিফ দেওয়ার দরকার, তাহলে গ্যাসের দাম কমানো হতেই পারে, এতে তো অন্যায়ের কিছু নেই। সুতরাং গ্যাসের দাম সবাই বাড়ায়, তার কারণ হচ্ছে যে গ্যাস থেকে যে ট্যাক্সটা পায় সরকার বা ভর্তুকিটা কম বেশি করা হয়, সে তো কোষাগারে তো টাকাটা ঢোকে, ডেভেলপমেন্টের জন্য তো টাকা দরকার। এই দেশটাকে তো শ্রীলঙ্কা করতে দেওয়া যাবে না, বিশেষত পোস্ট কোভিড সিচুয়েশনে। আপনি বললেন যে গ্যাসের দাম বাড়িয়েছে হচ্ছে বেসরকারি সংস্থা বা তেল সংস্থাগুলো, তাই তো? তো এবার উজ্জ্বলা যোজনা প্রকল্প, যেটা মোদী সরকার গরিব মানুষের জন্যই করেছিলেন, যেটা তিনি বলেছিলেন মা বোনেরা এরকম ধোয়ার মধ্যে এভাবে কষ্ট করে রান্না করে, তো মানে গ্যাসের সংযোগ করে দেবেন। এবং সেটা করে দেওয়ার পরে এই দেশেরই একটা সংস্থা, মানে রিসার্চ ইনস্টিটিউট অফ কম্প্যাসমেন্ট ইকোনমি নামের এক সংস্থা, তাদের রিসার্চে একটা দেখা গেছে যে এই উজ্জ্বলা যোজনা প্রকল্পে যারা যুক্ত, এরকম 100টি গ্রাহকের মধ্যে 85টি গ্রাহক আবার সেই কাঠকয়লা উনুনে ফিরে গেছে। কারণ যেটা দেখাচ্ছে যে একদিকে ভর্তুকি যেমন প্রায় 0-র দিকে করে দেওয়া এবং গ্যাসের দাম এত বেশি বলে। তো এই ব্যাপারটাকে আপনি কি বলবেন? উজ্জ্বলা যোজনায় যে গ্যাস দেওয়া হচ্ছে ফ্রিতে, প্রথম গ্যাসটা ফ্রিতে দেওয়া হয়, এটা কিন্তু একটা বিপ্লব এনেছে। কাঠকয়লা বা কাঠের উনুনে মা বোনেদের কী অসুবিধাটা হতো, অধিকাংশই চোখ নষ্ট হয়ে যেত। সেই জায়গায় উজ্জ্বলা যোজনা কিন্তু মানুষের কাছে আধুনিক জীবনটাকে নিয়ে গেছে, আধুনিক সভ্যতাকে মা বোনেদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। আবার আপনি একেবারে যদি বলেন যে না গ্যাসের দাম বাড়লে তাদের কোনো অসুবিধা হবে না, এরকম মিথ্যা কথা আমি বলতে পারবো না। কারণ এটা ঠিকই যে তাদের জন্য একদম সস্তায় ভর্তুকি দিলে সুবিধে হতো, কিন্তু এটাও আপনাকে দেখতে হবে তো যে দুটো বিষয়। এক হচ্ছে এক্সচেকার থেকে টাকা দিলে সেই টাকাটা ডেভেলপমেন্টের কাজে সরকার পাবে না, তাহলে সরকারকে আবার লোন করতে হবে। কত লোন করা যায়? না, আপনি তো বলছেন যে তেল সংস্থাগুলো গ্যাসের দাম বাড়াচ্ছে বা তেলের দাম বাড়াচ্ছে, এরকম তো বলছেন। তো
আমি কি বলছি, তেল সংস্থাগুলোর ওপর কি সরকারের কোনো মানে কন্ট্রোল নেই? তেল সংস্থার ওপর সরকার তার নিয়ন্ত্রণ অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল কিন্তু করে দিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেল বা গ্যাসের দাম বাড়লে এখানেও তেল বা তেলের দাম বাড়বে। এখন কেন্দ্রীয় সরকার এখন মোটামুটি স্বাধীনতা দিয়েছে তেল সংস্থাগুলোকে যে তোমরা ইন্টারন্যাশনাল মার্কেট অনুযায়ী তেল এবং গ্যাসের দামটা ঠিক করো। কিন্তু আন্তর্জাতিক বাজারে আপনি বলছেন আন্তর্জাতিক বাজারে অশোধিত তেল, সেই অশোধিত তেল তো হচ্ছে অনেক দাম কম। মানে প্রথমে 2014 প্রথম দিকে ধরুন ওই অশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি লিটার $130 থেকে $140। সেখানে রিসেন্ট এখন ওই অশোধিত তেলের ব্যারেল প্রতি লিটার দাম হচ্ছে $63। তা সেখানে গ্যাসের দাম এত বেশি, পেট্রোলের দাম এত বেশি, এটা কি মানে কি কোন যুক্তিতে? না, আপনারা কথা বলি, সেটা হচ্ছে একটা দেশ কিভাবে তেলের দাম নির্ধারণ করে। অশোধিত তেল আনা হয়, অশোধিত তেলকে শোধন করা হয়, তারপরে তার সঙ্গে ভ্যালু অ্যাডেড হয়, অর্থাৎ ট্যাক্স চাপানো হয়, কত কী খরচ হয়েছে তার সঙ্গে সরকারের প্রাপ্য, এইভাবে তেলের দাম ঠিক করা হয়। আপনি যেটা বলছেন যে এটা ঠিকই, যে তেলের দাম বাড়া কমার অনুযায়ী আমাদের যদি সরকার ট্যাক্স সেই অনুযায়ী উইথড্র করে তাহলে তেলের দাম আরও অনেক কমে যায়। আর কেন্দ্রীয় সরকারকেও ভাবতে হয় যে একটা দেশে তেলের দাম কিভাবে নির্ধারণ করবে। তেলের দাম থেকে কিন্তু রাজ্যের কোষাগারের একটা আয়ের বিষয় নির্ভর করে। কেন্দ্রীয় সরকার তার যে জনহিতকর কর্মসূচি, রাস্তাঘাট বানানো বা প্রতিরক্ষার্থে খরচ করা, হসপিটালে খরচ করা, শিক্ষাক্ষেত্রে খরচ করা, এগুলো প্রত্যেকটাই তার ফান্ড থেকে আসে। সে ফান্ডের টাকার একটা বড় অংশ যোগান দেয় কিন্তু তেল এবং গ্যাস থেকে যে ট্যাক্সটা আদায় করে। ফলে তেল এবং গ্যাসে শুনতে খুব ভালো লাগে, একদম ট্যাক্স উইথড্র করে নিল কেন্দ্রীয় সরকার, অল্প দাম হয়ে গেল, সবাই প্রচুর খরচ করতে শুরু করলো। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরুন তেলের দাম 60-এর নিচে নেমে এলো, তেলের কনজামশন যা বাড়ছে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করেছেন তো, এনভায়রনমেন্টের উপর তার কী প্রভাব পড়বে। তাহলে সব দিক দিয়ে বিচার করে কেন্দ্রীয় সরকার তেল বা গ্যাসের দাম নির্ধারণ করে। আমি মনে করি জুডিশিয়াস ওয়েতেই নির্ধারণ করা হয়। আমাদের দেশে গ্যাস সহ পেট্রোপণ্যের দাম এই যে বাড়ছে, গ্যাস বা পেট্রোপণ্যের দাম বাড়ছে কমছে, এটা কিভাবে নিয়ন্ত্রিত হয়? আর এক্ষেত্রে সরকার অথবা তেল কোম্পানিগুলোর ভূমিকা কী? 1976 সাল থেকে যেটা পেট্রোল, ডিজেল বা এলপিজির প্রাইসিং হতো, সেটাকে বলা হতো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রাইসিং মেকানিজম। অর্থাৎ গভর্নমেন্ট খরচ কত হচ্ছে তার উপর একটা পার্সেন্টেজ ধরে দাম নির্ধারিত করত। 2010 সালে একটা কমিটি হয়, সেই কমিটি বলা হয় যে এটা আর সরকার নিয়ন্ত্রিত প্রাইসে থাকবে না, এটা তথাকথিত বাজার অর্থনীতির নিয়মে এটা হবে বাজারের সঙ্গে যুক্ত হবে প্রাইসটা। অর্থাৎ একটা তেল প্রডিউস করতে বা তেল তৈরি করতে যা খরচা হবে, সেটাকে নিয়ে আসার জন্য ট্রান্সপোর্টের যা খরচা হবে, যা কমিশন দিতে হবে, সব কিছু মিলিয়ে যা হবে সেইভাবেই তেলের প্রাইস নির্ধারিত হবে। আন্তর্জাতিক বাজারে যদি ক্রুড অয়েল যেটাকে বলে, সেটা যদি দাম কমে, প্রপোর্শনেটলি দাম মানে আনুপাতিক হারে দাম কমবে, আবার যদি সেটা বাড়ে আনুপাতিক হারে বাড়বে। এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, শুধু তেল কোম্পানিগুলোকে, যেটা ওরা অয়েল মার্কেটিং কোম্পানিজ বলে, অর্থাৎ তেলকে মানে বিক্রি করার যে কোম্পানি, তারাই এটার মালিক হবে, তারাই এটা ডিসাইড করবে, এটাই বলা হয়েছিল। সরকার বলেছিল সরকার এতে কোনো রকম হস্তক্ষেপ করবে না, অয়েল মার্কেটিং কোম্পানিগুলোই করবে। বাস্তবে দেখা গেল মোটেই তা নয়। যদি বিধানসভা নির্বাচন আসে তার আগে দেখবেন, আগেও হয়েছে, তেলের দাম একই থাকে বা হয়তো কিছু কমে গেল। যেমন এলপিজির প্রাইস বাড়াতে 1123 টাকায় গিয়েছিল, ইলেকশন 4-5টা রাজ্যে ইলেকশনের আগে 200 টাকা কমিয়ে দিল। মানে ছোটোবেলার বাঁদরের অঙ্ক, এতটা উপর উঠলাম এত নামলাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই অয়েল মার্কেটিং কোম্পানিগুলো কিছুই করে না, যা করে সবই সরকার বকলমে করে। তো দেখা গেছে গ্যাস সহ অন্যান্য পেট্রোপণ্যের দামের ওপর মানে ক্রেতাকে অর্ধেকের বেশি টাকা সরকারকে কর বাবদ দিতে হচ্ছে। এই ব্যাপারে সরকারের যুক্তি হচ্ছে যে কর না বসালে দেশে উন্নয়নমূলক কাজ হবে না। কিন্তু আমরা দেখেছি রাজারা প্রজাদের ক্ষেত্রে কর চাপাতো, তারপরে ব্রিটিশরা বা ইংরেজরা কর চাপাতো এই দেশের মানুষের উপরে। তো এখন তো এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের রাষ্ট্র। তো
তো সেক্ষেত্রে এইভাবে কি যখন তখন ইচ্ছা মতো বাড়ানো কমানো বা কর বসানো যায়? প্রথম কথা, এটা জনগণের রাষ্ট্র নয়। রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছি ঠিকই, কিন্তু দেশের ক্ষমতায় আসীন হচ্ছে দেশের যারা একচেটিয়া পুঁজিপতি গোষ্ঠী এবং মাল্টিন্যাশনাল যারা তারাই এই ক্ষমতায় আসীন। ফলে তারা জনতার পক্ষে নয়, তারা জনগণের বিরোধী। তাদের সমস্ত পলিসি, সমস্ত নিয়মকানুনই জনস্বার্থের বিরোধী। দ্বিতীয় কথা, আপনি ঠিকই বলেছেন, যা তেল উৎপাদনের যা খরচ তার থেকে করের ভার অনেক বেশি। আমরা ক্যালকুলেট করে দেখেছি, খরচা পড়ে 40 টাকা পার লিটার, বুঝছেন? তার ওপর যোগ হয় অয়েল মার্কেটিং প্রসেসিং 7 টাকা 35 পয়সা, বাফার ফর মানে যদি ভবিষ্যতে ইনফ্লেশন মানে দাম বাড়ে তার একটা বাফার 10 টাকা পার লিটার। তারপরে ধরুন প্রসেসিংয়ের পরে টোটাল যা দাঁড়ালো 57 টাকা 35 পয়সা, তার উপরে অ্যাডিশনাল ডিউটি 19 টাকা 9 পয়সা পেট্রোলের জন্য, কমিশন দেওয়া হয় 3 টাকা 8 পয়সা, ভাটা দেওয়ার আগে 81 টাকা পড়লো, ভ্যাট পড়লো 19% পেট্রোলের ওপর 15 টাকা 67 পয়সা। তাহলে ফাইনাল যেটা আমার প্রাইস এলো, যেটা এখন আমরা দিচ্ছি, সেটা পেট্রোলের ক্ষেত্রে 106 টাকা 31 পয়সা। অর্থাৎ এই টোটাল দামের প্রায় 60% হচ্ছে ট্যাক্স, সেন্ট্রাল ট্যাক্স, স্টেট ট্যাক্স ইত্যাদি। আপনাকে আরেকটা কথা আমি বলি, গভর্নমেন্ট যখন জিএসটি আনে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, তখন তারা বলেছিল এক দেশ একটা ট্যাক্স, সব কিছুর ওপরই জিএসটি হবে। তেলের ওপর কিন্তু জিএসটি নেই, তেল কিন্তু জিএসটির আওতা থেকে বাইরে। তেলের ওপর এখনও ওই সেই এক্সাইজ ডিউটি, ভ্যাট, সেস ইত্যাদি, যাতে তেল থেকে ভালো মুনাফা তোলা যায়। ভারতবর্ষের গভর্নমেন্ট গত 4 বছরে 12 লক্ষ কোটি টাকার ওপরে এই তেলের ওপর ট্যাক্স বসিয়ে লাভ করেছে। অথচ এই লাভটা কিন্তু জনগণের কাছেই ফেরত আসার কথা ছিল। কারণ 15 ডলার যখন ব্যারেল মানে ক্রুড অয়েলের দাম ছিল, তখন কিন্তু আমাদের পেট্রোলের দাম 70 টাকা ছিল। আজকে 70-75 ডলার, সেখানে আমাদের পেট্রোলের দাম 106 টাকা। ফলে এই মানে দাম বাড়ার পেছনে মূল কারণ হচ্ছে গভর্নমেন্টের অতিরিক্ত কর আদায়। আরেকটা পয়েন্ট আপনি বলেছেন, সরকার বলেছে যে কর না বসালে দেশের উন্নতি হবে কি করে। এই পরশুদিনের কাগজে বেরিয়েছে, গত 4 বছরে গভর্নমেন্ট 14 লক্ষ কোটি টাকার ব্যাংক ঋণ মকুব করে দিয়েছে। কাদের দিয়েছে? নামও দিয়ে দিয়েছে ওরা, বেদান্ত গ্রুপ, টাটা, রিলায়েন্স, জেকেডাব্লিউ, এরকম বড় যারা পুঁজিপতি গোষ্ঠী, মনোপলি হাউসেস, তাদের ট্যাক্স মকুব করে দিয়েছে। অর্থাৎ তারা ব্যাংকের কাছ থেকে টাকা নিয়েছে, জনগণের টাকা মেরে দিয়েছে। আবার কিছুদিন পরে দেখবেন এই গভর্নমেন্টে এই ব্যাংকগুলোর লোকসান হচ্ছে এই কথা বলে সরকারি তহবিল থেকে ব্যাংকগুলোকে টাকা দেবে, যেটাকে পরিভাষায় বলে রিক্যাপিটালাইজেশন, ব্যাংকগুলোকে করাবে। এই টাকাটাও কিন্তু পাবলিকের টাকা, করের টাকা। অর্থাৎ জনগণের ওপর দুদিক থেকেই আঘাত, এদিক থেকেও আঘাত, ওদিক থেকেও আঘাত। গত 10 বছরে গভর্নমেন্ট এই বড় ইন্ডাস্ট্রিয়াল হাউস পুঁজিপতিদেরকে 50 লক্ষ কোটি টাকার ট্যাক্স রেভিনিউ ছেড়ে দিয়েছে, মকুব করে দিয়েছে। তাহলে বড় লোকেরা যারা আছে, যারা পয়সা প্রচুর করছে আমাদের দেশে, আপনি জানেন যে 10% লোকের হাতে 56% সম্পত্তি। যারা এই সুপার প্রফিট করছে, যাদের হাতে সমস্ত ধন সম্পত্তি গিয়ে করায়ত্ত হচ্ছে, তাদেরকে গভর্নমেন্ট কনসেশন দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, আর সমস্ত করের বোঝাটা এসে পড়ছে সাধারণ মানুষের উপর। এই যে তেলের দাম বাড়াচ্ছে, তেলের দাম বাড়ালে কি হয়? সাধারণ জিনিসপত্রেরও দাম বাড়ে, কারণ ট্রান্সপোর্ট কস্ট, পরিবহনের খরচা বেড়ে যায়। এবং এই কস্টটা তো আর কেউ পকেট থেকে দেয় না, সম্পূর্ণই জনগণের ওপরে, যেটা রিটেইল প্রাইস আর কি, খুচরো বাজারের যে দাম, তার ওপরে এটাকে বোঝার, মানে খড়ের ওপর শাকের ওপর খড়ের আটি, না খড়ের ওপর শাকের আটি, এই হয়ে গেল। মানে সমস্তটাই আমাকে বেয়ার করতে হবে। আজকাল কিছু গভর্নমেন্ট বলছে আমরা খুব পাবলিককে খুব টাকা দিচ্ছি, হ্যাঁ, কন্যাশ্রী করছি, ওখানে কি লাডলি বহিন করছি, এই করছি ওই করছি, মানুষকে বলছে তোমাদের অনেক টাকা দিচ্ছি। লোকে তো বোঝে না, রাজনীতি সচেতন নয়।
আরে তোমার কাছে হয়তো দিচ্ছে 10 টাকা, আর এই জিনিসপত্রের দাম বাড়িয়ে নানা দিক থেকে তোমার কাছ থেকে অপ্রত্যক্ষ কর, ইনডাইরেক্ট ট্যাক্স 50 টাকা তুলছে, তোমার টাকাতেই তোমাকে দিচ্ছে, আর বোকা বানাচ্ছে লোককে। আর ওইদিকে বলছে কর দিলে উন্নতি হবে। তো উন্নয়ন তো আমি দেখছি। উন্নয়ন কাকে বলে? কয়েকটা ফ্লাইওভার হলো সেটা উন্নয়ন, কয়েকটা বড় বিল্ডিং হলো উন্নয়ন, রাম মন্দির হলো, এটাকে উন্নয়ন। উন্নয়ন হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে কিনা, তার চাকরি আছে কিনা, তার মানে রোজগার আছে কিনা ঠিক মতো, অন্তত একটা মোটামুটি জীবন ধারণের মতো তার রোজগার আছে কিনা, সে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে কিনা, সে যথার্থ এডুকেশন পাচ্ছে কিনা, বেকারি কমছে কিনা, এগুলো দিয়ে বোঝা যায় যে সত্যি সত্যি উন্নয়ন হচ্ছে। আর আমাদের দেশের উন্নয়নের নাম না দাঁড়িয়েছে কয়েকটা ফ্লাইওভার করা, ঝকঝকে তকতকে রাম মন্দির করা, কিছু ট্যুরিজম করা, কিছু রাস্তাঘাট পরিষ্কার করে দেওয়া, এইটা নাকি উন্নয়ন। এর থেকে মিথ্যা কথা আর কী হতে পারে? এই দেখুন, আমি আপনাকে বলি, এখন আমাদের কাছ থেকে গভর্নমেন্ট নিচ্ছে 923 টাকা, এখন তো তাই, 1123 ছিল, এখন এলপিজির দাম হয়েছে 923 টাকা, মানে বাড়িতে যে গ্যাস দিয়ে রান্না হয়। এই কিছুদিন আগে রাজস্থানের ইলেকশনের আগে, মধ্যপ্রদেশের ইলেকশনের আগে, এই কেন্দ্রীয় সরকার বিজেপি লোকেরা তারা বলল, আমরা যদি জিতি 450 টাকায় এলপিজি দেবো। তো আমার প্রশ্ন হচ্ছে, তুমি যদি 450 টাকায় দিতে পারো, তাহলে তুমি আমার কাছ থেকে 923 টাকা নিচ্ছ কেন? তোমার যুক্তিই তো ভুল। তুমি যদি বলো 450 টাকায় দেবো, তাহলে 450 টাকায় তুমি দিতে পারো, তোমার সে ক্ষমতা আছে, এবং আমরা ক্যালকুলেট করেও দেখাতে পারি, ওই যদি ট্যাক্সটা সবটা চলে যায়, তাহলে 300-350 টাকার বেশি এলপিজি হয়। আরেকটা জিনিসও আমাদের বলে না, এই যে অপরিশোধিত তেল আপনি পাচ্ছেন, এর থেকে শুধু পেট্রোল ডিজেল হয়, এর থেকে কেরোসিন হয়, এর থেকে স্যাকারিন হয়, এর থেকে আরও অনেক, মানে যেটাকে তৈলজাত দ্রব্য বলা হয়, সেগুলো হয়, সেগুলো বিক্রি হয়, সেগুলো তার বাণিজ্য হয়, তার প্রফিট আসে, এগুলো এরা বলে না। ফলে সবটাই মানুষকে ধোঁকা দেওয়া, কতগুলো কথার মারপ্যাচ, আর তথাকথিত অর্থনীতির নাম করে, দেশের উন্নয়ন নাম করে প্র্যাকটিক্যালি জনগণকে একবার নিঃস্ব রিক্ত করে দিচ্ছে। মুখ দিয়ে তাদের রক্ত উঠছে, এদের কোনো কনসার্ন নেই। ডিজেল, গ্রামে যে চাষি চাষ করে, তার শ্যালো পাম্প চালাতে তার ডিজেল লাগে। কিছুদিন আগে এক মন্ত্রী বলেছিল যে পেট্রোল ডিজেলের দাম বাড়লে কী হয়, যারা গাড়ি চড়ে, যারা বড় লোক, তাদের অসুবিধা, ডিজেলে তো শ্যালো পাম্প চলে, তো চাষিদের অসুবিধা নেই। সরকারি কর্তা ব্যক্তিদের যুক্তি যেটা, যে এই অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বগামী বলেই তেল কোম্পানিগুলো লস হচ্ছে, তাই ওই কারণে মানে আমরা হচ্ছে পেট্রোপণ্যের দাম বাড়াচ্ছি বা বাড়াতে হচ্ছে। তা তেল কোম্পানিগুলোর কি সত্যিই লোকসানে চলছে? এই দেখুন, আমার কাছে লেখা আছে, এগুলো হচ্ছে সবই এই ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, এদের যে বার্ষিক রিপোর্ট বেরোয় তার থেকে নেওয়া। ইন্ডিয়ান অয়েল বলছে 2022-23 তাদের লাভ হয়েছে 8,242 কোটি টাকা। হিন্দুস্তান পেট্রোলিয়াম বলছে তাদের এক কোয়ার্টারে, মানে 3 মাসে, 22-23 সালে 3 মাসে লাভ হয়েছে 3,608 কোটি টাকা। ভারত পেট্রোলিয়াম বলছে তাদের নেট প্রফিট মানে 23 সালে 21,311 কোটি টাকা। আমাদের প্রশ্ন হচ্ছে, রিলায়েন্স 711 কোটি টাকা, তাহলে কোথায় লস? আর এই লস বলতে ওরা যেটা বলে, সেটাকে পরিভাষায় বলা হয় আন্ডার রিকভারি। আমি বলে দিচ্ছি ব্যাপারটা। একটা জুতোর ক্ষেত্রে ধরুন, একটা ইটালিতে একটা জুতো, ইটালির চামড়া দিয়ে সেখানে ম্যানুফ্যাকচার করে যা কস্ট হয়, তার উপরে হয়তো 20% প্রফিট ধরলে সেটা 1,000 টাকা দাম হয়। এবার আপনি ভারতবর্ষে ওই ইটালিয়ান চামড়াটাকে আমদানি করে এখানে তৈরি করে আপনি যদি ওই 20% মানে লাভে বিক্রি করেন, তাহলে এখানে 600 টাকা হবে, কারণ এখানে আমাদের প্রোডাকশন কস্ট কম। এই যে ওখানে 1,000 টাকায় বিক্রি হয়, আমরা এখানে 600 টাকায় বিক্রি করছি, এই 1000 মাইনাস 600, এই 400 টাকাটাই ওরা দেখায় লস। অর্থাৎ সে যদি বিদেশের বাজারে বিক্রি করতো 1000 টাকা পেত, আমাদের দেশের বাজারে বিক্রি করছে বলে 600 টাকা পাচ্ছে। এই আন্ডার রিকভারিটাকে তারা লস হিসেবে দেখায়, যেটা একেবারে মানে কী বলবো আর কি, মানুষকে বোকা বানানো, ধোকা দেওয়া। এই আন্ডার রিকভারির সঙ্গে লসের কোনো সম্পর্ক নেই। কোনো বছর কোনো অয়েল কোম্পানির লস হয়নি, আপনার অ্যানুয়াল রিপোর্ট খুলে দেখবেন, হয়নি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প যেটা, তো আপনার কি মনে হয় দারিদ্র্য সীমার নিচে থাকা এরকম ওই প্রকল্পের আওতায় এসে ওই কতজনের লাভ হয়েছে এই দেশে? প্রথম কথা হচ্ছে, কিছুদিন আগে এই কাগজে দেখেছিলাম
যখন উজ্জ্বলা যোজনা হয় তখন যেই মহিলার ছবি দিয়ে বিজ্ঞাপন হয়েছিল সেই মহিলাই উজ্জ্বলা যোজনার আর গ্যাস কেনেন না, কারণ ওখানে তো ওরা কী করেছিল, কানেকশানটা ফ্রি করেছে, সিলিন্ডার তো ফ্রি করেনি। গ্রামে যে মানুষ খেতে পায় না, দিনান্তে দিন খায়, না খেয়ে মরছে, সে 923 টাকা দিয়ে কী করে সিলিন্ডার কিনবে? তাকে যদি আরও 200 টাকা ভর্তুকি দেন, আপনি 723 টাকা করেন, তাও সে সিলিন্ডার কিনতে পারে? তার খরচা আছে? ভারতবর্ষে 80% লোকের দৈনিক আয় কত? 32 টাকা। তো তারা সে কখনো করতে পারে? তারা ছেড়ে দিয়েছে, তারা হয় চুল্লি নাহলে সেই পুরনো ঘুঁটে আর গোবর দিয়ে চালাচ্ছে। আমরা এখানে বিজ্ঞাপন দিচ্ছি উজ্জ্বলা যোজনা, এই তো। এই কথাটা কেউ কোনো সরকারি নেতারা বলেননি বা বলেননি যে উজ্জ্বলা যোজনায় যারা আছে তারা বিনা পয়সায় সিলিন্ডার পাচ্ছে না তো। যেমন ধরুন উত্তরপ্রদেশে গত বছর ইলেকশনের আগে এই বিজেপি বলেছিল যে যদি আমরা ইলেকশনে জিতি তাহলে হোলিতে আর দিওয়ালিতে একটা করে সিলিন্ডার ফ্রি দেবো। তো 2টো হোলি আর 2টো দিওয়ালি চলে গেছে, সে ফ্রি সিলিন্ডার কিন্তু আসেনি। তো মোদি সরকার তো এখন গ্যাসের ভর্তুকি বলতে একদম 19 টাকা কত পয়সা ভর্তুকি দেয়, একদম জিরোতে করে নিয়ে এসছে। তো এই সরকারি এই কর্তা ব্যক্তিদেরই মতামত যেটা ভর্তুকি দিয়ে দেশ চলতে পারে না, ভর্তুকি দেশের একটা ক্ষতি, মানুষ পাবলিককে দেওয়া একটা দেশের ক্ষতি, এরকম একটা ব্যাপার। তো আপনার কি মনে হয় ভর্তুকি তুলে দেওয়া উচিত নাকি? ওদেরকে আগে জিজ্ঞেস করা উচিত দেশ বলতে ওরা কী বোঝে। দেশ বলতে কি ইট কাঠ মাটি পাথর নদী বোঝে? না, দেশ বলতে দেশের মানুষ। তো দেশের মানুষকে ভর্তুকি দেবে, এটা তো যে কোনো ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণমূলক রাষ্ট্রের কর্তব্য। তাহলে সেটা চালাতে গিয়ে যারা বলছে দেশ চলে না, তাহলে তারা পুঁজিপতিদের সাবসিডি দিচ্ছে কেন? এটা তো প্রথম প্রশ্ন। এটা তো কোনো মানে হয় না, এটার কোনো যুক্তি আছে কোনো দিক থেকে নেই। তুমি যখন কর মকুব করে দিচ্ছ বড় বড় পুঁজিপতিদের, তখন তো সেটা সাবসিডি হচ্ছে। তুমি যখন ঋণ মকুব করে দিচ্ছ, সেটা দিয়ে ইনডাইরেক্টলি সাবসিডি হচ্ছে। এবং ফার্টিলাইজারে সাবসিডি দেওয়া উচিত, ফুডে সাবসিডি দেওয়া উচিত। সাবসিডি আছে না, তুমি যে করটা মানুষের কাছ থেকে নিচ্ছ তার দ্বারা তো মানুষের উপকার হবে। তুমি সাবসিডি না দিয়ে আরও কর চাপাচ্ছ, আর জ্বালা তেলা মাথায় তেল দিয়ে যাচ্ছ। তারা দিব্যি আছে, আমার পয়সা নেই ভাই, আমি কর দিতে পারবো না, হয়ে গেল। আপনি দেখেছেন কয়েকদিন আগে সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করেছিল যারা কর ফাঁকি দিয়েছে, প্রদেয় কর দেয়নি, তাদেরকে আরেকবার এসে তাদেরকে কর একবারে এসে তারা কিছু টাকা দিয়ে দিক, তাদের উপর কোনো পেনাল্টি হবে না, তারা অ্যামনেস্টি। তাহলে যারা চুরি করলো তাদেরকে তুমি দয়া দেখাচ্ছ, আর সাধারণ মানুষ যাদের কোনো কথা বলার ক্ষমতা নেই তাদের ওপর তুমি সাবসিডিও দিচ্ছ না, কর বাড়াচ্ছ। তুমি সাবসিডি দেবে না কেন? তোমার তো এটি কাজ ভর্তুকি দাও। আগে যে আমরা রেশন পেতাম, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেটা কী করে আসতো? সাবসিডি দিয়ে আসতো। সরকার পাবলিকের কাছ থেকে টাকা তুলছে, তার থেকে আমাকে সাবসিডি দিচ্ছে, ভর্তুকি দিচ্ছে। তো ভর্তুকি তো মানুষকে দেবে, তাকে না দিয়ে তুমি দিচ্ছ বড় বড় পুঁজিপতিদের। তাহলে কী জনগণের রাষ্ট্র আর কী ডেমোক্রেসি? আমি তো বুঝলাম না। আমি আবার বলছি, সাবসিডি মানুষকে না দেওয়াটা গভর্নমেন্টের ক্রাইম, অপরাধ। দেশ বলতে যদি তারা মানুষ বুঝে থাকে, আর দেশ বলতে যদি কাঠপাথর বুঝে থাকে আর আম্বানি আদানি বুঝে থাকে, তাহলে আলাদা কথা। তাহলে ভারতবর্ষ কিন্তু মনে রাখবেন, একটা ভারতবর্ষ নয়, 2টো ভারতবর্ষ। একটা আম্বানি আদানি টাটাদের ভারতবর্ষ, আর একটা সাধারণ মানুষের ভারতবর্ষ। কোন ভারতবর্ষটার কথা আপনি বলছেন?